স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার। Welcome to another epic episodes of দীপ্ত স্টার হান্ট। আজ কিন্তু অডিশন রাউন্ডের শেষ এপিসোড। আজকে আমরা করতে যাচ্ছি আরো কিছু রিয়েল টক, বের করে আনবো আরো কিছু স্পার্ক, ম্যাজিক অ্যান্ড আরো কিছু স্পেশাল মোমেন্ট। আপনারা সবাই জানেন অনেকগুলো ধাপ পার করে অনেকগুলো অডিশনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমরা পেয়ে গেছি টপ 41-কে। আজ কিন্তু দেখা হবে সেই টপ 41-এর সবার সাথে। আপনারা আছেন তো আমার সাথে? চলুন সবাই। রাগ দেখতে চাই দুঃখের সংলাপে। আমি কি করি নাই তোমার জন্য? এত এত কিছু করছি, মানে আমি কেন এত কিছু কেন? আরে রাগটা কই? আম সরি বাবা, আমি এমন আর করবো না বাবা, প্লিজ বাবা। বাবা তোমার কিছু হলে বাবা আমি বাঁচবো না বাবা। অ্যাক্টিং বললে সবাই মনে করে ইমোশনাল, একটু কাঁদলাম তাইলে অভিনয়টা হয়ে গেল। অ্যাকচুয়ালি তো অভিনয়টা সেটা না, তাই না? আমরা কি কোনো অভিনয় দেখতে পারি? মানে কোনো কিছু আছে কি, কোনো কন্টেন্ট? আমার বাইক কিনে দাও না প্লিজ, প্লিজ মা। আমার সব বন্ধুদের বাইক আছে মা, প্লিজ একটু কিনে দাও না প্লিজ। পৃথিবীতে এত কিছু থাকতে কেন বাইক লাগবে কেন মা? আজকাল প্রেমিকাও বাইক ছাড়া প্রেম হয় না মা, প্লিজ মা। আমার জন্য তুমি রিং নিয়ে আসছো? আমার রিংটা খুব পছন্দ হয়েছে, এখন তুমি নিজে আমাকে রিংটা পরিয়ে দাও। আমার অনেক ভালো লাগছে, তুমি আমাকে কত ভালোবাসো। একটা বয়ফ্রেন্ড রিং গিফট করলে এরকম হয়? এখানে স্টার হান্টে নিজেকে কিভাবে স্টার হিসেবে প্রুভ করবেন? আমি সেটা প্রুভ করব আমার আত্মবিশ্বাস দিয়ে, আমার অভিনয় দক্ষতা দিয়ে। এই এখনই সেটার প্রমাণ দেন যে আপনি দীপ্ত স্টার হান্টের স্টার। আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা। দেখতে চাই আত্মবিশ্বাসটা আসলে কেমন। শোনো, আমাকে এত ছোট ভেবো না, আমি জানি আমি পারবই। মানুষ হয়তো ভাবতেই পারে আমার দ্বারা কিছুই হবে না, কিন্তু আমি তাদের প্রমাণ করে দিয়েছি যে আমি পারবই। রং ছড়ালো দিচ্ছে যখন উকি, সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার, খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার, ভিড়কে ঠেলে সময় এবার। আপনারা দেখছেন দীপ্ত স্টার হান্ট, co-sponsored by মমতাজ মেহেদি, সুপারস্টার লাইটিং। And guess what guys, আজকে আমাদের এই ভেরি স্পেশাল এপিসোডে আমাদের সাথে আছেন আরো একজন সম্মানিত অডিশন জুরি, নাজনীর হাসান চুমকি আপা। কোথায় চুমকি আপা? চুমকি আপা, ওকে চলো চলো চলো। এই তো ভালো, আজকে আমি তোমাকে নিয়ে ঘুরবো। থ্যাংক ইউ, চলো আমিও ঘুরি, গল্প করবো। চুমকি আপু, আমি তোমার কাছে জানতে চাই অডিশন রাউন্ডে তোমার স্পেশাল মোমেন্টস গুলো প্রতিযোগীদের সাথে। আসলে অডিশন রাউন্ডের প্রায় প্রতিটা মুহূর্ত ছিল আমার জন্য একটা আবিষ্কার, একটা আবিষ্কার। আমি প্রতিযোগীদের চোখে মুখে দেখেছি একদম স্বপ্নের ঝিলিক, তাদের প্রতিভা, এনার্জি সব কিছু মিলিয়ে দুর্দান্ত।
আসসালামু আলাইকুম, আমি রাইসা সুলতানা। আমি খুলনা থেকে এসেছি। তো আমাকে দেখলেই সবাই প্রথমে যে কথাটা বলে যে তোমার মধ্যে গ্ল্যামার আছে, তুমি নায়িকা হতে পারবে বা তুমি বিউটি কন্টেস্টে চলে যাও, তুমি এমনি উইনার হবে। তো এই যে পার্সপেক্টিভটা আমাকে নিয়ে, এইটা আমি ভেঙে দিতে চাই বা আমার মধ্যে যে প্রতিভাগুলো আছে এটা আমি দেখাতে চাই বিধায় আমি দীপ্ততে এসেছি। তো আমি যখন অডিশন রুমে যাই যে তুমি একটা পারফর্ম করে দেখাও, কমেডি করে দেখাও, তো আমি একটা সলো কমেডি করেছিলাম, তো সেটা আমি আপনাদেরকে দেখাই। আমি কিন্তু কমেডি আঞ্চলিক ভাষায় করি। তো আমার কমেডিটা ছিল হলো, করেছেন অ্যাক্টিং আগে কখনো? না, আগে অ্যাক্টিং করিনি, বাট আমি হাসো সিজন 7-এ যেটা আর কি মানে স্ট্যান্ড আপ কমেডি করছি, ওখানে অ্যাক্টিং করছি, কমেডি করছি। আমরা একটু হাসতে চাই। এই যে শীতকাল চলতেছে, এই শীতের গোসল নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যাবে। তো এই শীতের গোসলটা যদি নকল ভোটের মতো হইতো তাহলে কেমন হইতো বলেন তো? কেমন? ধরেন আপনি গেলেন আর গিয়া দেখলেন আপনারটা হয়ে গেছে ভোট। ইয়েলো কার্ডটা পাওয়ার পর আমি খুব খুশি। আমি খুলনা থেকে আসছি, আগের দিন রাতে আমি ব্যাগট্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব। তখন এক আপু এসে বললো উপরে যান। তখন তো আমি যে কিরে ভাই, একবার অডিশন দিলাম আবার উপরে যাব। তো প্রথমে খুব খুশি ছিলাম, তারপরে মনটা একটু খারাপ লাগতেছিল, আবার অডিশন দিতে হবে। তো ওইটার প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু ঢোকার পর আমাকে বললো এক্সপ্রেশন দাও। নাচো? না, নাচি না, আমি কমেডি করি। না, কমেডি তো করো, নাচো না? না। আচ্ছা, আমরা প্রথমে একটু কমেডি কোনো একটা অংশ দেখি। দেবদাসেরও হইনি আমি কারো, আজকে দীপ্তর মঞ্চে আমি আপনাদের ডিজিটাল পারো। দেবুদার সাথে আমার বিয়ে প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। এর মধ্যে দেবুদা লাপাত্তা। 4 মাস পর দেবুদা ফিরে আসলো। দেবুদাকে দেখে আমি জিজ্ঞেস করলাম, তুমি কোথায় ছিলে দেবুদা, তুমি কোথায় ছিলে? দুঃখটা দেখো, দুঃখে জর্জরিত একেবারে। আচ্ছা, আমার কি কোনো দুঃখ নেই? না না, এত জোরে না, ডায়লগটা অনেক লো থেকে, একদম সামনে ক্যামেরা, ঠিক আছে? আচ্ছা, আমার কি কোনো দুঃখ নেই? আমাকে কেউ বুঝতে চায় না। এই যে দীপ্ত স্টার হান্টের অ্যাঙ্কার, ঠিক আছে? অ্যাঙ্কার, এটা তুমি শুরু করবে, আমরা দুজন এখানে কন্টেস্ট্যান্ট গ্র্যান্ড ফিনালে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি রাইসা সুলতানা। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দীপ্ত স্টার হান্ট। এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি 2 জন কন্টেস্ট্যান্ট আমাদের মধ্যে আছে। ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারি? আচ্ছা ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমার মনে হয় যে নেক্সট রাউন্ডে আমরা ওকে দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই দেখতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এত কিছুর পরে কার্ডটা পেলাম, সো আমি তো ভীষণ খুশি। দুটো বিষয় হয় যারা আমরা ক্যামেরার সামনে কাজ করি, এক অভিনেতা, এক হিরো। তো আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল হিরো। অভিনয় শেখা হয়েছে আমার পড়া অভিনয় নিয়ে। তো বাট তার পাশে আমার মনে হচ্ছে যে না, হিরো হওয়াটা উচিত, কারণ অভিনয় ভেঙে চুরে অনেককে দিয়ে করানো সম্ভব, কিন্তু হিরো হওয়ার জন্য স্পেসিফিক কিছু আরও কোয়ালিটির প্রয়োজন হয়। ইয়েলো কার্ডটা পাওয়ার পর আমাদের বলা হয় দোতলায় আসতে, আমাদের একটা নতুন রেজিস্ট্রেশন করতে হবে এবং আর একটা অডিশন রাউন্ড হবে। তো আমার সিরিয়াল খুব সামনেই ছিল, 6 নাম্বার ছিল আমার সিরিয়াল। আসার পর চুমকি ম্যাডাম বলে যে আপনি আমার সাথে একটা অভিনয় করে দেখান। আপনি কোনটা রিহার্সাল করে আসছেন? স্যার, দুঃখ রাগ। দুঃখ সবচেয়ে বাজে অ্যাক্টিং, দুঃখ হলো করা সবচেয়ে সহজ। রাগ দেখি একটু। ওকে, তোমার সাহস হয় কি করে আমাকে এইভাবে অপমান করার? ওকে, তোমার সাহস হয় কিভাবে আমাকে এইভাবে অপমান করার? তোমার জন্য কি করি নাই আমি? তোমার জন্য কি করি নাই আমি? রাতের পর রাত জেগে নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে তোমার পাশে দাঁড়িয়েছিলাম। এখন তুমি আমাকে দোষ দিচ্ছ। অন্য ফরম্যাটে অ্যাক্টিং হবে। তোরা তো সাহস কে দিস আমার অপমান করার? বল, তোরা তো সাহস কে দিছে? তোর জন্য কি করি নাই আমি? কি করি নাই আমি? শোন, তোরা বলতেছি সবকিছুর মধ্যে নিজেরা পাল্টা নিজেরা না হলে কিন্তু। থ্যাংক ইউ। হালকা মেরেছি ভাই, লাল পানি ওই গানটাতে। জলের দামে প্রেম বেচিব, প্রেমের দামে জল কিনে নেবে আমার মন আছে রেখে বল। জলের দামে প্রেম বেচিব, প্রেমের দামে জল। স্টার কার্ড পাওয়ার পর থেকে আমার এখানে আরেকটা নতুন জার্নি শুরু হয়েছে। আমি চাই আপনারা সবাই আমার সাথে থাকুন। কনফিডেন্স ইজ দ্য কি। আর এই কনফিডেন্স আমাদের প্রতিযোগিতার ছিল সুপার পাওয়ার। আসলে শুরুতেই এক একজন খুবই দ্বিধায় ছিল, আমি কি পারবো,
আমি কি নিজেকে তুলে ধরতে পারবো সবার সামনে? কিন্তু তারপর তারা যখন পারফরমেন্স শুরু করলো, ও মাই গড, এক একজনের সাফল্য তাতেই উঠে এলো এবং তাদের হাতে উঠে গেল স্টার কার্ড। টপ 41 স্টার কার্ড পাওয়া লাস্ট গ্রুপের রোলার কোস্টার জার্নি, তাদের স্ট্রাগল, তাদের প্রিপারেশন সব জানবো। স্টার কার্ড পাওয়ার পর আমার বাসায় সবাই খুবই খুশি হয় এবং বিশেষ করে আমার মা, উনি খুবই খুশি হন এবং আমার বোনেরা আর আমার ফ্রেন্ডরা সবাই হচ্ছে আমাকে বলতেছে যে হ্যাঁ তুই স্টার হয়ে গেলি, স্টার হয়ে গেলি। সো এই জিনিসটা আমার কাছে একটু মানে খুব ভালো লেগেছে এবং ভেতর থেকে একটু শাইন করছিলাম যে হ্যাঁ আমি স্টার হইনি, বাট হচ্ছে ওইটার পর্যায়ে তো যাচ্ছি, আস্তে আস্তে ধাপে ধাপে যাব। তো অডিশনে আসার পর আমি খুব লাকি ছিলাম যে আমার অনেক অপেক্ষা করতে হয়নি। কি পড়ে আসছেন? দুঃখ আর ভালোবাসা। ভালোবাসা পাওয়া গেছে। দুঃখের একদম সব সাবানা, সব আমাদের সেলাই মেশিন আনছেন সঙ্গে? না। তাহলে কিভাবে দুঃখ রাগ দুঃখ কিভাবে করবেন? তুমি জানো না, তুমি চলে যাওয়ার পর আমি কতটা অপেক্ষা করেছি। আমার মনে হয়েছিল আমার জীবনটাই থেমে গেছে। মানে ভালোবাসাটা ঠিক ভালো লাগলো না, আমি নিজে মানে আবেগে ভাসতে পারলাম না। আপনি আর কিছু কি আমাদেরকে দেখাতে চান? যাওয়ার পথে যে বাসের মধ্যে একটা ছেলে তোমার সঙ্গে একটা কোনো একটা ব্যাড কমেন্ট করছে, কিছু একটা করছে, একটা কোনো অকারেন্স ঘটাইছে, তুমি দাঁড়ায় আছো বাসের মধ্যে, ওই সময়ের এক্সপ্রেশনটা দেখতে চাই, রাগ। সমস্যা কি আপনার? দেখতেছেন না এখন দাঁড়িয়ে আছি, এত কমেন্ট করতেছেন কেন? আপনার বাসায় মা বোন নেই? মেয়ে দেখলেই বলতে ইচ্ছা করে না? তুমি একটা ফুড ব্লগ, ওই যে এই করে না, মুখ ব্যাং করে না, অনেক খাবার খায় মহিলারা, ওই যে খুব টেস্ট, ওইরকম একটা ফুক করে দেখাও, তুমি খাচ্ছ আর বলতেছো। অনেক টেস্টি গাইস, অনেক টেস্টি, সিরিয়াসলি অনেক টেস্টি। এটা খাবারটা রাখো মুখের মতো, অনেক খাবার তো। আপাতত খুশি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ম্যাম। স্টার কার্ডটা যখন আমাকে জাজরা দিলেন তখন আমি সেটা নিয়ে মানে একটা সেকেন্ড পুরো চুপ হয়েছিলাম যে আমি এটা পেয়েছি, এটা হাতে নিয়ে। প্লিজ স্যার, যদি সুযোগ দেওয়া যায়। এটা সুযোগ দেওয়ার বিষয় না, আপনার নেওয়ার বিষয়। মানে আপনার বাপের সম্পত্তি আমি লিখে নিয়ে গেছি, এখন বড় ভাইকে বলছেন যে বাপ মায়ের সেবা করলাম আমি, আর তুমি লিখে নিয়ে গেলা। এটা 30 সেকেন্ডে করেন, ইমোশনালি করেন। ভাই তুমি এটা কোনো কাজ করলা? আমি এত কষ্ট করে আমি সব কিছু আগলে রেখেছি, আমার বাবার দেখাশোনা করেছি, বৃদ্ধ মায়ের সেবা করেছি, আর তুমি একা সব ভোগ করতে চাইছো? তুমি তোমার এই ছোট ভাইটার দিকে তাকাবা না? থ্যাংক ইউ ভেরি মাচ, নেক্সট টাইম। সেই ছোট্টবেলা থেকেই গান, তবলা, আবৃত্তি, চিত্রাঙ্কন এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। আর সৃজনশীলতা ছাড়া এসব কিছুই সম্ভব না। আর একজন তারকা হতে হলে অবশ্যই এই সৃজনশীলতা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম এসবের কোনো বিকল্প নেই। আর এসব কিছুই আমার মাঝে আছে, আমি এটা বিশ্বাস করি, তাই আমি দীপ্ত স্টার হান্টে এসেছি। গিয়ে দেখি জাজরা বসে আছে, আমার সামনে ক্যামেরা, লাইট, আমি একটু নার্ভাস ছিলাম। আপনি কোনটা শিখে আসছেন স্কিলের মধ্যে? কোনটা? ভালোবাসা। ভালোবাসা। তুমি জানো আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছি। তুমি যখন চলে গেলে আমার মনে হয়েছিল জীবনটা থেমে গেছে, মনে হয়েছিল কোথাও কোনো সবুজ নেই, কোথাও কোনো বৃষ্টি নেই। কবিতার বইগুলো হঠাৎ করেই কেমন যেন বলতে বলতে আগে আসে, শুকিয়ে যাওয়া পাতার মতন উঠতে শিখে গিয়েছিল। দীপ্ত স্টার হান্ট পার্টিসিপেট করা অনেক স্ট্রাগল হয়েছে, সকাল থেকে অনেক কাজ করেছি, অনেক প্র্যাকটিস করেছি, স্ক্রিপ্ট দেখেছি। আর ওভারঅল ম্যানেজমেন্টে যারা ভাইয়া আপু আছেন সবাই অনেক হেল্পফুল ছিল। অবশেষে দীপ্ত স্টার হান্টের এই কার্ডটি পেয়েছি, যেটার জন্য আমার প্রত্যাশা ছিল হোপফুলি নেক্সট রাউন্ডে আরও ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে ছোট ভেবো না, আমি চাইলেই অনেক কিছু করতে পারি। আমি পাহাড় পাড়ি দিতে পারি এবং সমুদ্র পাড়ি দিতে পারি, সেই যোগ্যতা আমার আছে। যদি মনের মধ্যে শক্তি থাকে, বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে তুমি অবশ্যই পারবে। আমি চাই নিজেকে অনেক ভালো, বেটার একটা জায়গাতে পৌঁছানোর জন্য যতটুকু স্ট্রাগল করতে হয় আমি করব।
ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নেক্সট টাইম আসেন, নিজেকে একটু প্রিপেয়ার করে আসেন। আমার কি কোনো মূল্য নাই? সবাই আমাকে এড়িয়ে চলে। আমি কত চেষ্টা করি, তারপর সবাই আমাকে এড়িয়ে চলে। মা বলেছে সব কিছু ঠিক হবে, কিন্তু মা কি জানে আমার বুকের ভেতর কতটা ফাঁকা আছে, বুকের ভেতর কত ফাঁকা আছে। আচ্ছা, এবারের জন্য আপনি আর নেক্সট রাউন্ডে যাচ্ছেন না। আত্মবিশ্বাসটা একটু দেখান। শোনো, আমাকে ছোট ভেবো না। আমি জানি আমি পারবো। সবাই তো বলেছিল আমি নাকি কিছু করতে পারবো না, কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি তারা ভুল। আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছি চাইলেই পাহাড় টপকানো সম্ভব, চাইলেই পাড়ি দেওয়া সম্ভব 100 সাগর। আপনি আরেকটু প্রস্তুতি নিয়ে তারপরে এসেন। আমি আসলে এক্সপ্রেশন কুইন, আমার বন্ধুরা তাই বলে, এজন্যই আমি এখানে আসছি স্টার হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এরপরে হচ্ছে আমাদেরকে স্ক্রিপ্ট দেওয়া হলো, সেখান থেকে 2টা বাছাই করলাম, রাগ ও আত্মবিশ্বাস। তো আমরা স্টেজে গেলাম, তখন সেখানে আমাদেরকে একটা করতে দেওয়া হলো। বিভিন্ন কম্পিটিশনে আমি পার্টিসিপেট করেছি, আর সেখান থেকে আমার টুকটাক শেখা। এখন কোনটা শিখে আসছেন? রাগ, আত্মবিশ্বাস। তোমার সাহস কি করে হয় আমাকে এইভাবে অপমান করার? আমি কি তোমার জন্য কম করেছি? যখন তোমার পাশে কেউ ছিল না, তোমার টাকা ছিল না। এইটা করবেন, এটার সঙ্গে আপনার যক্ষা রোগ আছে। কাশবেন প্রচুর, কাশতে কাশতে মানে এই ডালাগুলো দিয়ে মারা যাবেন। এই দৃশ্যই আপনার শেষ দৃশ্য সিনেমার। যখন তোমার পাশে কেউ ছিল না, তখন তোমার পাশে আমি ছিলাম। আর যখন তোমার পাশে টাকা এলো, গাড়ি বাড়ি এলো, সব কিছু এলো, তখন সবার প্রথমে সেই আমার বিশ্বস্ততার হাতটাই দুমড়ে মুচড়ে দিলে তোমার ক্ষমতার দিয়ে। কিন্তু জেনে রেখো, যে অন্যায় করে তার সাথেও কোনোদিন ভালো হয় না। মরে গেছে, বাদ দেন, এর নিয়ে যান হসপিটাল নিয়ে যান, শেষ। যাও, তুমি মারা গেছো, আর তোমার কোনো কাহিনী নেই। না 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 না, ওকে ওকে কাট, ও বেঁচে থাক ভালো। এরপর আমি স্টার কার্ডটা পেলাম, আমি অনেক বেশি খুশি ছিলাম। কারো কারো পারফরমেন্স ছিল মনে রাখার মতো, আর কারো কারো প্রেজেন্স অফ মাইন্ড দুর্দান্ত, আর কারো কারো তো ভয় ডর বলতে কিচ্ছু ছিল না। এক কথায় প্রতিযোগীদের এই যে কনফিডেন্স, এটাই আমাকে মুগ্ধ করেছে। এখন হচ্ছে মুগ্ধ হওয়ার পালা আমাদের দর্শকদের। আমাদের অডিশন রাউন্ডের জার্নিটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, বাট শেষে একটা সারপ্রাইজ আছে। এ বাবা, সারপ্রাইজ? কি সারপ্রাইজ আমাকে বলা যায় না? অবশ্যই তোমাকে বলবো, তবে তার আগে তোমাকে বলতে হবে স্টার কার্ড পাওয়া বাকি কন্টেস্টেন্ট কারা এবং তাদের গল্প। ওকে, চলো দেখি। আচ্ছা, এখানে যে কাজটার জন্য এসেছেন, এটার সাথে জড়িত কোনো কিছুর চর্চা আপনার কখনো হয়েছে করা? তোমার এত বড় সাহস কি করে হলো আমাকে অপমান করার? তুমি জানো না আমি তোমার জন্য কত কিছু করেছি, তুমি তারপরও কেন আমাকে দোষ দিচ্ছ? ওহ, আমি তোমার জন্য এত কিছু করার পরও তুমি শেষ পর্যন্ত তুমি আমার উপর। আপনি তো এখানে বসে দেখছিলেন অ্যাক্টিং অনেকের, হ্যাঁ, আরো অনেক ডেভেলপ করতে হবে আপনাকে। আমার মা আমাকে খুব ইন্সপায়ার করেন সব কিছুতে। সবসময় বলেন যে না, তোকে এটাতে ভাল লাগছে, তোকে ওইটাতে ভাল লাগছে, তুই অ্যাক্টিংয়ে যা, তোকে নায়িকা হিসেবে খুব ভাল লাগবে, তুই অনেক বেটার করবি। আর আমার আইডল আমার লাইফে আমার মাই ছিলেন। মানে এরকম সুন্দরী নারী আমি আমার জীবনে আমার কাছে মনে হয় আমি খুব কম দেখেছি। তো সব কিছু মিলে তো দেন ফাইনালি হচ্ছে ভেতরে এন্ট্রি হলো। সঞ্জিতা, আপনি এমনিতে কি করেন? আমি অ্যাক্টিং করছি, পাশাপাশি হচ্ছে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার কাজ করছি, প্লাস মডেলিং করছি। অনেক কিছু করছেন। অ্যাক্টিং কোথায় করেন? জি, অ্যাক্টিং কোথায় করেন? অ্যাক্টিং ভেরি রিসেন্ট স্টার্ট করলাম। শিখছেন না? না, শিখছি না এখন। শিখেননি?
মানে শিখে আসেনি কোথাও থেকে, জাস্ট গ্রোমিং করা। কিন্তু যদি বলেন গ্রুমিং কোথায় করেছেন? গ্রোমিংটা হচ্ছে অনেক বছর আগে করা হয়েছে, যেমন মারিয়া কিসপোর্টা ম্যামের কাছে করা, প্লাস হচ্ছে টুম্পা। আপনার কথা শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি, লাউড বলবো? হ্যাঁ জি, বললাম যে মারিয়া কিসপোর্টা ম্যাম প্লাস হচ্ছে টুম্পা আপু, হ্যাঁ ওনাদের কাছ থেকে আর কি পথ চলা শুরু, ওখান থেকেই। দেখান কি পারেন। আমরা কিন্তু দেখবো সংলাপ ঠিক আছে কিনা। অ্যাজ ইট ইজ মুখস্থ করার অভ্যাসটা আসলে আগাগোড়া থেকে কখনো ছিল না, হয়তো বা একটু কারেকশন হতে পারে, একটু চেঞ্জেস থাকতে পারে। আপনাকে যখন একটি স্ক্রিপ্ট দেওয়া হবে নাটকের, আপনার যিনি নাট্যকার তিনি অনেক কষ্ট করে নাটকটা লিখেছেন, ডিরেক্টর কিন্তু নাটকটা পড়ে পছন্দ করেছে, তারপর যদি আপনি নাটকটা মানে ডায়লগ যদি না বলতে পারেন, এটা খুবই কষ্টের। মুখস্থ যেটা করেছেন সেটা তো পারবেন না করতে। সামনে আসেন। তোমার এত বড় সাহস, তুমি আমাকে অপমান করলে? আমাকে কি করিনি আমি তোমার জন্য? নিজের সবকিছু বিসর্জন দিয়ে আমি তোমার জন্য করেছি, আর সেই তুমি আজকে আমাকে অপমান করলে। কত বড় সাহস তোমার! কি চেয়েছি আমি? কি চেয়েছি? একটু নিজের জন্য চেয়েছিলাম তো, এটাই খারাপ হয়ে গেছে, তাই না? কি অদ্ভুত এই দুনিয়ার মানুষ। আসলে খুব ডিফিকাল্ট এই কারণে যে এখানে যে মিনিংটা আছে আমি ওইটাই দেখতে চেয়েছিলাম, যে আপনি বলেন আপনার মতো কিন্তু মিনিংটা ঠিক থাকতে হবে। ঠিক ছিল না না। আরেকটা সমস্যা হলো যে যখন আপনি আমার কো আর্টিস্ট হবেন, আপনি যদি লাস্ট আমার কিউটা না দিতে পারেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার সংলাপটা কোত্থেকে শুরু হবে? আমার তো মনে হচ্ছে ওনাকে নিয়ে আসলে আর স্টার হান্টের স্টারের জন্য ট্রাই করার কিছু নেই। উনি স্টার হান্টের জন্য ঠিক ফিট লাগছে না আমার কাছে। হাস্যরসটা একবার নিজের মতো পড়ে আপনার মতো একটু দেখান তো দেখি। আচ্ছা, ওই কেকটা, ওই যে আমার বোন বানিয়েছিল ওই কেকটা, ওটা তো ছাগলে খেয়ে ফেলছে। হ্যাঁ, ওটা ছাগলে খেয়ে ফেলছে, একদম গাপস গাপস করে খেয়ে ফেলছে। ও যথেষ্ট ট্রাই করেছে, মাত্র দেখেছে। ঠিক আছে, আমার মনে হয় আপনি আমাদের সাথে আসেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি আমি স্টার কার্ডটাও পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন আমার নতুন জার্নি স্টার্ট হয় নতুনভাবে। তোমার সাহস কি করে হয় আমাকে এভাবে অপমান করার? আমি তোমার জন্য কি না করেছি? এতটা বছর ধরে, এতটা রাত, নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে আমি তোমাকে সময় দিয়েছি। নেক্সট টাইম, এবার আর হলো না। আমার কি সত্যি কোনো মূল্য নেই? সত্যি কোনো মূল্য নেই? মা বলেছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মা কি জানে যে আমার মনের ভিতর কেমন, কতটা বাঁকা? ভাইয়া আমি বুঝতে পারছি আপনার আরও অনেক শিখতে হবে যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে হয়। কষ্ট করেছেন অনেকক্ষণ, বাট অ্যাক্টিংটা হচ্ছে না ভাইয়া। অ্যাপ্লাই করার 1 বা 2 দিন পরে মেবি আমাকে একটা কল দেওয়া হলো। তো কল রিসিভ করলাম, তো বলা হলো আপনি দীপ্ত স্টার হান্টে যেই রেজিস্ট্রেশন করেছেন আপনাকে সিলেক্ট করা হয়েছে। সো ডেট জানিয়ে দেওয়া হলো যে সকাল 9টার ভিতরে থাকতে হবে দীপ্ত গেটে। তো আমি মোটামুটি যথাসময় দীপ্তর গেটে চলে আসি 9টা 9:15 দিকে। তো আমি যখন জাজেসদেরকে উইলিংলি বললাম আমি একটা সিন আপনাদেরকে অ্যাক্টিং করে দেখাতে চাই, তখন আমাকে বললেন যে তোমার সিনের থিমটা বা কী ক্যাটাগরিতে হচ্ছে। তো আমি বললাম যে এটা একটা স্যাড সিন হবে, তো এটা আমি শর্ট ফর্মে দেখানোর চেষ্টা করছি। তো তারপর তারা বললেন ওকে ঠিক আছে তুমি আমাদেরকে দেখাও। একটু কয়েক লাইন আমাদেরকে পড়ে শোনান তো। মানে অ্যাক্টিং করবেন, হ্যাঁ বাট সেটা যেন অ্যাক্টিং মনে না হয়। আচ্ছা, আমাকে ছোট মনে করো না, আমি জানি আমি পারবো। শোনো, কয়দিন আগে তো সবাই বলেছিল যে আমার দ্বারা কিছুই হবে না, বাট আমি প্রমাণ করে দিয়েছি আমি সব করতে পারি, এবং এটাও প্রমাণ করে দিয়েছি তারা ভুল ছিল। আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমি চাইলে পাহাড় টপকাতে পারি, আমি চাইলে পাড়ি দিতে পারি সাগর, 100 সাগর পাড়ি দিতে পারি। তোমার জন্য নিয়ে এসেছি
এই সুন্দর লাল গোলাপ ফুল। থাপ্পড় চিনো, থাপ্পড়ে গাল লাল করে হারানো। ফাইজদিন করেছ আমার সঙ্গে? কেন, কি করলাম? পেট নিয়ে এসে গোলাপ ফুল না? ও সরি, আসলে খেয়াল করিনি। এটা থিয়েটার করেন আপনি? থিয়েটার স্কুলিং করা হয়েছে আমার লিয়াকত আলী মিন্টু স্যারের কাছে। সিনেমা একজন দেখা হয়। অভিনেতা হিসেবে নিজেকে তৈরি করার জন্য আপনি কি নিয়মিত চর্চা করেন? নিয়মিত, জি নিয়মিত চর্চা করি। চর্চাগুলো কি কি? নিয়মিত চর্চাগুলোর মধ্যে যদি বলি, ভয়েস নিয়ে চেষ্টা করি বিভিন্ন টোনে কথা বলার। আপনি একটু নেলি টোনে কথা বলেন তো। না দেখো, আসলে এটা আমি চেষ্টা করি, বাট কতটুকু হয় সেটা আমি জানি না। তো যাই হোক, তারপরও চেষ্টা করলাম। আমি তার চোখের দিক তাকিয়ে মোটামুটি ডায়লগগুলো দিয়ে গেলাম। তো তারপর তারা উভয়ে আমাকে একটু কনফিউশনে ফেলে দিল, বলল যে এবারের জন্য বাদ দিই আমরা, নেক্সট টাইম আপনি ট্রাই করেন। কাউকে না কাউকে তো বাদ দিতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। শুনেন শুনেন শুনেন, আসেন দেন, চুমকি কার্ড দিয়ে দেন একটা। তখন তো পারেন এক্সপ্রেশনটা দিতে, এখন এই যে এখন রিয়েল এক্সপ্রেশনটা বের হয়েছে। দেন কার্ডটা দিয়ে দেন, আসেন নিয়ে যান। আসবো? আসেন আসেন। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার থ্যাংক ইউ। তো এখন আমাদের এই যাত্রা তো মাত্র শুরু। এটা যদি বলি পুরো যাত্রার 20 বা 30% আমরা মাত্র আসলাম। এখন সামনে যেটা শুনছি আমাদের মূল যে জাজেসরা, তারেক আনাম স্যার, শিয়াব শাহিন স্যার, তারপর মিথিলা ম্যাম, তারা তিনজনই থাকবেন। তো এটা আরও চ্যালেঞ্জিং হবে। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের খুব কাছে চলে এসেছি। কিন্তু না, দাঁড়াও, তুমি আমাকে কিন্তু আমার সারপ্রাইজের কথাটা এখনো বলোনি। দিস ইজ ভেরি রিস্কি, বাট তারপরে তোমাকে বলছি আমি। এ বাবা, এটা তো দারুণ ব্যাপার। এই আমার না থাকতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সমস্যা হলো আমার শুটিং আছে। আমাদের প্রিয় চুমকি আপুকে আমাদের এখনই বিদায় দিতে হচ্ছে। চুমকি আপু, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমার যাত্রা শুভ হোক, দীপ্ত স্টার হান্টের যাত্রা শুভ হোক। সামনে রেখো। ওকে চুমকি আপু, ওকে বাই, টেক কেয়ার। টপ 41 বাকি কন্টেস্টেন্টদের স্টোরিগুলো জানবো এবার, আর যখন ফিরবো তখন থাকছে সারপ্রাইজ। আমি ছোটোবেলাতে যখন স্কুলে যেতাম, আমার স্যার, আমার সহপাঠীরা সবাই আমাকে বলতো যে তুই তো হিরোর মতো দেখতে, তুই কেন সিনেমাতে যাস না, তুই কেন এখানে মিডিয়াতে কেন কাজ করিস না। আসলাম ভিতরে, সেটে আসলাম। আসার পরে দেখলাম যে পরিচিত আমি নাটকে যাদেরকে দেখতাম, চুমকি ম্যাম আছেন, আরেকজন জাজেস আছেন। আপনি কোনটা শিখে আসছেন? রাগ। সব রাগ? আপনি রাগী লোক? সবটাই। প্রেম করছেন কয়টায় পর্যন্ত? ছিল, কিছু হয় নাই। দুইটা। জি। তখন ম্যামকে বললেন যে তুমি এক কাজ করো চুমকি ম্যাম, আপনি হচ্ছে এর গার্লফ্রেন্ড হন, তুমি ডবল টাইমিং করেছো, করে ধরা খেয়েছো, আর তুমি ধরা খেয়ে এখন ম্যামকে কিভাবে তুমি কনভিন্স করবা, মাপ চাবো, ওই জিনিসটা করে দেখাও। আপনি আরেকটা মেয়ের সঙ্গে ডাবল টাইমিং করছেন এবং সেটা অনেক ডিপ রিলেশনশিপ হয়েছে, কিন্তু উনি আপনার বউ। এখন এটা কীভাবে করবেন? জান প্লিজ আমার একটু বোঝার চেষ্টা করো জান। আমি সত্যি আমি লজ্জিত, আমি বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। প্লিজ আমি রাগ করো না, প্লিজ আমার কথাটা একটু শোনা, বোঝার চেষ্টা করো। আমি সত্যি আমি এইভাবে করতে পারি নাই। আমি তোমাকেই ভালোবাসি, সত্যি বলছি। আমি ওর সাথে আমার কেমনে হয়ে গেছে, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। যা বেটা, ফকিন্নির সাথেই থাক, যা। প্লিজ 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 এরকম করো না, প্লিজ প্লিজ প্লিজ। আমি গান ধরছি, ফকিন্নির সাথে থাক। প্লিজ প্লিজ, আমি পায়ে পড়ছি, আমাকে একটা বার মাফ করে দাও প্লিজ, আমাকে একটা বার মাফ করে দাও, আমি পায়ে পড়ছি তোমার। তুমি মারবা, তুমি মারো, আমি গাল বাজছি, মারো মারো মারো, সমস্যা নাই। তাও তুমি আমার ইয়েস কার্ডটা দাও, দিয়ে দেন, ইয়েস কার্ড দিয়ে দেন। ভাই তাড়াতাড়ি যান। থ্যাংক ইউ। বেশ খারাপ, আপনি বলেন না সেটার নাম বলেন, আপনি জানেন না আসলে বলেন। না ঠিক আছে, প্র্যাকটিস করলে ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। আমার স্টার কার্ড পাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আমার হয়তো 10টা রাস্তা একবারে খুলে গেল। এতটা কষ্টের দিন, এতটা স্বপ্ন নিয়ে আশা বুকে বেঁধে ঢাকা শহরে এসেছি। হ্যালো রিয়া, কেমন আছো তুমি? দুইটা মিনিট আমার কথাটা একটু শোনো। হ্যাঁ, আমি জানি আমার প্রতি তোমার আর সেই ইমোশনটা কাজ করে না। তুমি আমাকে দেখতে পারো না, সহ্য করতে পারো না,
কথাটা একটু শোনো। আমার অভিনয়, ড্যান্স এবং আমি ফাইট জানি। মার্শাল আর্টে ইয়েলো বেল্ট পেয়েছি ছোটোবেলাতেই স্কুল লাইফে, এবং আমার টাইম মেনটেন এবং খুব ইজিলি সবার সাথে মিশে যাওয়া, আমার মনে হয় এই জিনিসগুলো খুব হেল্প করবে আমার এই প্ল্যাটফর্মে একটা ভালো জায়গায় যাওয়া নিয়ে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আপনি ভালো পারেন কি? স্যার অ্যাক্টিং, ড্যান্স, ফাইট। হ্যাঁ, ড্যান্স, অ্যাক্টিং, ফাইট। অ্যাক্টিং কোথায় করেছেন? স্যার বরিশাল পঞ্চশীল গ্রুপ থিয়েটার, আর এখন টুকটাক টিভি সিরিয়াল, টিভি সিরিজে কাজ করা হচ্ছে স্যার। ঢাকাতে? জি স্যার। আচ্ছা, একটু অভিনয় করেন তো। সাথে তো মাথায় স্যার। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি জানো তুমি আমার লাইফে কি? তুমি আমার লাইফে মধ্যরাতে এক কাপ চায়ের মতো, যে কিনা আমার পড়াশোনার জন্য আমার ঘুম ঘুম চোখের ঘুমটাও কাটিয়ে দেয়। তুমি আমার লাইফে কোরবানির গরুর হাটের মাস্কের মতো। এই নিয়ে শুন, নিয়ে যাও। দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার। ওরে বাজা রে, বাজা বাজা, ও বাজা বাজা, আরো জোরে বাজা। অভিনেতা হওয়ার স্বপ্নটা আমি ছোট থেকে পোষণ করি। আমার মধ্যে কিছু গুণ আছে আমি ফিল করি, যেমন আমার হাইটটা একটা প্লাস পয়েন্ট, এবং হচ্ছে লুকসটা কেমন সেটা নিজে প্রকাশ করতে পারবো না। অ্যান্ড আমি হচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং, এবং হচ্ছে যে কোনো একটা কাজ ধরলে আমি সেটা শেষ না করতে পারলে আমি হচ্ছে দম ছাড়ি না। এই ইভেন্টে কেন এলেন? আগ্রহটা কেন? আমার অভিনয়ের প্রতি ছোট থেকে আগ্রহ, এবং এটা ছোট থেকে এই স্বপ্নটাকে ছোটবেলায় কি করতেন? আগ্রহটা যে ছিল, মানে সেই আগ্রহ থেকে শখ না, এটা আমি পেশন হিসেবে নিজেকে ধরে রাখি। আমি মনে করি যে আমি একদিন বড় অভিনেতা হব, যার জন্য 2017 থেকে আমি থিয়েটার করে যাচ্ছি, এখনো করছি। থিয়েটার করলে কি বড় অভিনেতা হওয়া যায়? একটু র্যাম্পের মতো হেঁটে দেখান তো। র্যাম্পের মতো পিছন থেকে আসেন। হ্যাঁ, একজন অভিনেতা হতে গেলে কি কি জানতে হয়? একজন অভিনেতা হতে গেলে তাকে অনেক অবজারভেশন প্রয়োজন। আপনি কোনটা শিখে আসছেন? আমি দুঃখ, রাগ এবং হচ্ছে আত্মবিশ্বাসটা একটু পড়েছি। রাগ রাগ রাগ? তোমার সাহস কি করে হয় আমাকে অপমান করার? আচ্ছা, আমি কি তোমার জন্য কম কিছু করেছি? এই তোমার জন্য এতটা বছর, এতটা রাত ধরে আমি তোমারটা আপনি ওই চেয়ারের মধ্যে চুমকে পরে পায়ের কাছে আসেন, এখানে আসেন, এখানে পায়ের কাছে বসেন, পায়ের কাছে বসেন। এটা আপনার ওয়াইফের প্রচন্ড ভয় পান, ভয় পেয়ে এই রাগের কথাগুলো মিনমিন করে বলবেন। তোমার সাহস কি করে হয় আমাকে অপমান করার? হ্যাঁ, আচ্ছা, আমি কি তোমার জন্য কিছুই করিনি? এতটা বছর ধরে আমি তোমার খেয়াল রাখছি, আবার হচ্ছে এত রাত ধরে হচ্ছে আমার স্বপ্নগুলো সব মেরে আমি তোমার পাশে ছিলাম। এমন করো না প্লিজ। তুমি জানো তোমার, আমি তাকে ভয় দেখানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে ভয় পায় 2 সেকেন্ড পরে। 2 সেকেন্ড পরে? ওয়েটিং লিস্টে রেখে দিন তাহলে। অনেকক্ষণ অপেক্ষা করলেন, অনেকক্ষণ অপেক্ষা করে থাকলেন। সমস্যা নেই। মনে মনে গালি দিচ্ছেন নাকি? একদমই না। হাসতে হাসতে ভাইকে বলবেন যে ভাই এতক্ষণ ওয়েট না করলেও পারতেন, আমরা তো নিবেন জানি। 30 সেকেন্ড সময়। ভাই এতক্ষণ তো ওয়েট না করলেও পারতেন। আপনি নিবেন আমি জানি, কিন্তু যাই হোক সমস্যা নেই, অপেক্ষা করেছি। আর অভিনয়ের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। আমি তো ওয়েট করিনি, ওয়েট করেছি। রাখো না ভাই। না ভাই, আপনি হ্যাঁ না ভাই। তাহলে আমার কেন বলতেছেন ঈশা? আপনি জাজেস এবং আপনাদের ডিসাইডের কারণে তো ওয়েটিং লিস্ট। কেন উনি বলছেন বইলা
আমাকে বলতে এই জন্য? অপেক্ষার ফল মধুর হয়, সবাই অবশ্য পাবে না। হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। 4 পর্বের অডিশন রাউন্ডের জার্নিতে আমরা দেখেছি স্টার কার্ড পাওয়া টপ 41 কন্টেস্টেন্ট অ্যান্ড দেয়ার অ্যামেজিং স্টোরিজ। অ্যান্ড দিস ইজ ইট, দীপ্ত স্টার হান্টের স্টার কার্ড হাতে পাওয়া সেরা 41 এখন আমার সাথে। এখান থেকেই শুরু হবে সবার নতুন আরেকটি জার্নি। গ্রুমিং, পারফরমেন্স আর এলিমিনেশনের কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে এই জার্নির জন্য তোমরা তৈরি তো? আর ইউ গাইজ রেডি? আরো জোরে ইয়েস। আর আপনারা তৈরি তো ফর কিকিং অফ আ ব্র্যান্ড নিউ জার্নি উইথ দীপ্ত স্টার হান্ট? ক্যাচ ইউ ইন দ্য নেক্সট এপিসোড। টিল দেন টেক কেয়ার। আর তোমরা অনেক ভালো থাকো। কাম 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 কাম। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। তোমাকে অনেক পছন্দ করি। ওকে, বলতে পারুন। থাকেন ডিরেকশন নেবেন। হঠাৎ করে 2 হাত ধরে বলে আমি তোমাকে খুব ভালোবাসি, খুব নার্ভাস হয়ে বলেন, কাছে গিয়ে থাম করে ধরে আমি তোমাকে অনেক পছন্দ করি। অভিনয়ের কোনো ব্যাকগ্রাউন্ড আছে? ছোটবেলায় কখনো করেছো, স্কুলে, কলেজে? না, আমি সেটা করিনি, কিন্তু আমি লাস্ট 2 বছর যাবৎ মিডিয়াতে ছোট ছোট কিছু কাজ করার চেষ্টা করছি। আমি এর মধ্যে বিজ্ঞাপন করেছি, তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুট করেছি।